ওকে, আমরা শুরু করি। আজকে আপনারা উপস্থিত আছেন কয়জন? এয়ার হোসেন ভাই জয়েন করেছেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করুন, আমি শুরু করি দেন। জি, শোনা যাচ্ছে। আচ্ছা। ও, ঠিক আছে। ওকে, আমরা দেখলাম কিভাবে কালার পিকার এখান থেকে কালার পিকার দিয়ে কালারটা আমরা সিলেকশন কিভাবে করে নিচ্ছি। কন্ট্রোল ভি দিলেই এই কালারটা পিক হয়ে যাবে, দেন আমরা এটাকে রিফ্রেশ করলেই দেখতে পাবো এটা সেম কালার আগের মতোই রয়েছে। RGB কালার থেকে আমরা ইজিলি এই কালারে কনভার্ট করে ফেললাম। কিন্তু এভাবে আমরা যে কোনো ওয়েব পেজ থেকে, যেমন এখান থেকে একটা কালার পিক করে আনবো। এই যে ইয়েলো কালারটাই পিক করে এখানে নিয়ে আসলাম। আমি দেখতে পাবো এখানে কালারটা ইয়েলো হয়ে যাবে। আচ্ছা, এখানে পেস্ট হয়নি না? আচ্ছা, সঠিকভাবে কালারটা পিক হয়নি। আমরা আবার এখানে ক্লিক করি, দেন সেম ভাবে এখানে পেস্ট করে দেই। কালারটা এখানে চলে আসলো। তো এই যে যেটা দিয়ে করলাম, এই জিনিসটা হচ্ছে আপনারা কিভাবে ইনস্টল করবেন। আমি একটা PDF দিয়ে দিব আপনাদেরকে, এখানে এই যে লিংক রয়েছে। হ্যাঁ, এই লিংকটা কপি করবেন। কপি করে সুন্দরভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই অপশনটা চলে আসবে। দেন এখানে You've got mail. আবার এখানে হচ্ছে যেহেতু অ্যাড করা আছে, আম, আমার তার অ্যাড করা যাবে না। এখান থেকে একটা বাটন পাবেন এরকম, এখানে তো রিমুভ ফ্রম ক্রোম আছে, ওইখানে অ্যাড বা সামথিং সিমিলার সামথিং এখানে পাবেন লেখা, ওখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনার ক্রোম দিয়ে, যদি এটা অবশ্যই ক্রোম দিয়ে ইউজ করবেন। আমরা ডেভেলপিং এর জন্য ক্রোমই ইউজ করব। আচ্ছা, ডিজাইন ডেভেলপিং এই ধরনের কাজের জন্য এইখানে ক্লিক করবেন। ইনস্টল করার পরে, ইনস্টল করার পরে এই যে এইখানে যেই পাজেল অপশনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আইকনটা পাজেলের মতো, তাই বললাম আর কি। এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে এক্সটেনশনের আইকন। এখানে হচ্ছে একটা সরিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি এই যে কালার জিল্লা, এটা যেহেতু নাম কালার জিল্লা, এই কালার জিল্লাটা পিন করে রাখবেন। ঠিক আছে, এখানে আমারটা পিন করা আছে, আপনারটা প্রথম অবস্থায় যে এরকম থাকবে। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করে পিন করে নেবেন। আবার কালার জিল্লা সার্চ করেও আপনারা খুঁজে পেতে পারেন, যেমন হচ্ছে আপনার এখন PDF দিচ্ছি তাই লিঙ্কে গিয়ে হচ্ছে এটা নিয়ে আসতেছেন। কিন্তু একটা সময় পরে দেখা যাবে এই PDFটা হারিয়ে যেতে পারে, বা হচ্ছে যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তখন কিভাবে সার্চ করে পাবেন, তাই না? এইখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনার এখানে এক্সটেনশন নামে অপশনটা পাবেন। এখান থেকে এক্সটেনশনে যাওয়ার পরে ম্যানেজ এক্সটেনশন, ঠিক আছে, আহ এটাতে ক্লিক করবেন, অথবা ভিজিট ক্রোম ওয়েব স্টোর, দুইটার একটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা, ম্যানেজ এক্সটেনশনেই আমরা প্রথমে যাই। ম্যানেজ এক্সটেনশনে যাবার পরে একদম সেম এই এই ধরনের উইন্ডো আপনার কাছে ওপেন হবে। কারণ আমার এখানে এই এক্সটেনশন গুলো হচ্ছে ইনস্টল করা আছে, তাই এখানে আমি এক্সটেনশন গুলো দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো এক্সটেনশন ইতিপূর্বে ইনস্টল করে না থাকেন, তাহলে এখানে ওই মানে পুরো ফাঁকা থাকবে, কোনো এক্সটেনশনই থাকবে না। দেন আপনারা এই যে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন। ঠিক আছে,
এখানে ক্লিক করলে এইখানে মানে এই স্টোরে চলে আসবে, অথবা হচ্ছে আপনি থ্রি ডটে গিয়ে এক্সটেনশনে গিয়ে এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করলেও সেম এই জায়গায় চলে আসতো, ডিরেক্ট চলে আসতো আর কি। যাই হোক, এখানে আপনি কালার জিল্লা লিখে সার্চ করবেন। সার্চ করলে এই যে এটা প্রথম অবস্থায় চলে আসলো, এখানে ক্লিক করবেন। আর যদি এটা আপনার নাও আসে কালার জিল্লা লিখে, আপনি ইন্টার চাপবেন। ইন্টার চাপলে এখানে অনেক অপশন চলে আসবে, ঠিক আছে। আহ, অনেক অপশন আসলে এই যে এখানে দেখা যাচ্ছে colorjilla.com, ঠিক আছে, এটা ফিচার করা আছে। এখন এটা ফিচার করা থাক বা না থাক, colorjilla.com থেকে এটা পাবলিশড হয়েছে বিধায় হচ্ছে এইখানে কালার জিল্লা লেখা আছে। তো আপনারা শিওর হবেন হচ্ছে colorjilla.com এই আহ, লেখাটা আপনারা খুঁজে পান কিনা। যদি খুঁজে পান তাহলে মনে করবেন এটাই হচ্ছে সেটা যেটা আমি ইনস্টল করতে চাই, ঠিক আছে। এখানে কালার জিল্লা নামে অন্য আরো অনেক থাকতে পারে, সেম অনেকে কপি করে না, তো কপি করতে পারে। তখন হচ্ছে যে এটা দেখে শিওর হবেন এটা হচ্ছে আসল, ঠিক আছে। মানে আমরা যেটা খুঁজতেছি আর কি, সেটাই এটা। তো যাই হোক, আপনারা এখান থেকে এভাবেও করতে পারেন। আর আমার যেহেতু আমি লিংক দিয়ে দিব, আপনি জাস্ট ব্রাউজারের নতুন একটা ট্যাব ওপেন করে এই লিংকে যাবেন, অথবা যে কোনো জায়গা থেকে এই লিংকে ব্রাউজ করলেই আপনার হচ্ছে এই এক্সটেনশনটি খুঁজে পাবেন। ওকে, তারপরে এখানে আপনারা দেখতে পেলেন যে কালার রিসোর্সেস নামে আমি কিছু লিংক সেট করে রেখেছি পিডিএফ এ। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে এই যে অনেকগুলো কালারের যে সেট, আমরা তো এই এক্সটেনশন দিয়ে দেখলাম, এই যে যে এক্সটেনশনটা ইনস্টল করবেন এটাই হচ্ছে যে এই এক্সটেনশনটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে সাপোজ এখানে ক্লিক করে আমি এই যে এই কালারটা নিতে যাচ্ছি, এই কালারটাতে ক্লিক করলে এখানে দেখেন এই কালারটা ই হয়ে যাবে, কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা এখানে তো কালার সেট হচ্ছে কি, কিভাবে মানে অপশনে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কালার সেট হচ্ছে কি আট জিবিতে। এখন আপনি যদি চান না আমি আট জিবিতে করতে চাই না, আমি আট জি মানে এখানে হ্যাক্সাতে কালারটা কপি হচ্ছে, কিন্তু আপনি চান আট জিবিতে কালারটা কপি করতে, তো আট জিবি দিবেন, ঠিক আছে। এখানে দেখেন আপনার হচ্ছে এইচএসএল আরজিবি, দুইটা আরজিবি অপশন আছে। একটাতে হচ্ছে রেড গ্রিন ব্লুর ভ্যালুগুলো দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে রেড কত পার্সেন্ট, গ্রিন কত পার্সেন্ট, ব্লু কত পার্সেন্ট, সেটা, ঠিক আছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এখানে পার্সেন্টেজ দিয়েও হচ্ছে করা যায়। আচ্ছা, আমি এটা আরজিবিতেই রাখছি। আর এইখানে পার্সেন্টেজ দিয়ে যদি করি আমি তখন কেমন হবে একটু দেখি, তাই না। এখানে পার্সেন্টেজ দেই আর জিবি, আমরা চাচ্ছি সাপোজ রেড দিতে, দ্যাট মিনস রেড 100%, আর বাকিগুলা 0% দিয়ে দিব আমরা, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা রেড কালার দেখতে পাবো। তো এইভাবে আমরা হচ্ছে কত পার্সেন্ট দিব সেটা উল্লেখ করে দিলেও কিন্তু হবে। 255 পর্যন্ত যে ভ্যালু, সেই ভ্যালু না দিয়ে আমরা পার্সেন্টেজ এভাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তো কালারের রিসোর্স গুলো আমরা একটু দেখে আসি। এটা একটা রিসোর্স, এটা প্রথমে ওপেন করে আপনাদের দেখিয়েছিলাম। দেন এটা একটা রিসোর্স, এখান থেকে বিভিন্ন ধরনের কালার দেয়া আছে, লেখা আছে এটার প্রিডিফাইন ভ্যালু কি, দেন হচ্ছে এটার হ্যাক্সা ভ্যালু কি, দেন আরজিবি ভ্যালু কি, ঠিক আছে। আরজিবি ডেসিমেল এখানে উম, দিয়ে মূলত, আচ্ছা, যাই হোক, এখানে আরজিবি ভ্যালুটা এখানে প্রকাশ করেছে, এগুলো আরজিবি ভ্যালু, ঠিক আছে। আম, এগুলো হচ্ছে প্রত্যেকটা আরজিবি ভ্যালু। আচ্ছা, আট জিবি ভ্যালুটা হয়তো ডেসিমেলে প্রকাশ করে, আম, এই জন্য হচ্ছে ডেসিমেল লিখে দিয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে আট জিবি ভ্যালু আমাদের। আরো কিছু রিসোর্স যদি আমি যাই, এখানে এইভাবে হচ্ছে দেয়া আছে। এখানে সুন্দরভাবে সাজানো আছে যে রেড কালারের মধ্যে কি কি কালার হতে পারে, অরেঞ্জের ভিতরে কি কি কালার হতে পারে, ইউলোর ভিতরে কি কি কালার হতে পারে।
গ্রিনের ভিতরে কি কি হতে পারে, গ্রে এর ভিতরে এরকম সুন্দরভাবে গ্রুপ আকারে সাজানো আছে। এখান থেকে আমরা কালার নিতে পারি। আর এইখানে হচ্ছে মজিলা ডেভেলপারেও অনেকগুলো কালার দেয়া আছে, এখানে হ্যাক্সা এবং হচ্ছে প্রিডিফাইন্ড কালার কোড বা নেম দেয়া আছে। আহ, এখন এগুলো তো আমরা জানলাম, বিভিন্ন কালার নেম, তারপরে মানে স্তরে স্তরে সাজানো আছে, ওইগুলো এখান থেকে দেখে দেখে আমরা নিতে পারবো যে আচ্ছা এইগুলো প্রয়োজন হতে পারে মাঝে মাঝে, এই জন্য দিয়ে দেওয়া। তো এখন আসি আমরা হচ্ছে কালার প্লেট সম্পর্কে। প্লেট কি, প্লেটে হচ্ছে আহ, ধরেন এই যে প্রথমে বলেছিলাম না যে একটা ওয়েব পেজ আমরা কি কি কালার চুজ করে ডিজাইন করব, এটা একটা কনফিউজিং বিষয় অনেকের জন্যই হয়ে দাঁড়াবে, এবং অন্যরা কি ফলো করে। তো এই ধরনের সমস্যাগুলো সলভ করতে আমরা কালার প্লেট ইউজ করতে পারি। কালার প্লেটে হচ্ছে অনেকগুলো কালার দেয়া থাকে গ্রুপ আকারে, ওই গ্রুপের আমরা একটা ওয়েব পেজে শুধুমাত্র এই গ্রুপের কালারগুলোই ইউজ করব, এর বাইরে ইউজ করব না। ঠিক আছে? তাহলে আমাদের ওয়েব পেজটা সুন্দর দেখাবে, অদ্ভুত লাগবে না। বিভিন্ন কালার ইউজ করলে ওয়েব পেজের সৌন্দর্য নষ্ট হয়। এই জন্য হচ্ছে আমরা অবশ্যই প্রি ডিফাইন করা বা হচ্ছে সুন্দর দেখায় এমন কালারই ইউজ করতে হবে। আর এই জন্যই কালার প্লেট আমরা, আচ্ছা, ইন্টারনেটের অবস্থা হয়তো ভালো না, তাই এটা লোড হতে সময় লাগছে। আমি আরেকটা ওপেন করি, ওপেন হতে থাকে এগুলো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ওপেন হয়ে গেল। আমি আরেকটা ওপেন করে ফেলি, ওগুলো ওপেন হতে থাকে আর আমরা এটা দেখতে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্লেট দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা কালার প্লেট। এখন এই কালার প্লেট গুলোতে আমার হচ্ছে যে কালার রয়েছে একটা ওয়েব পেজে, আমি শুধুমাত্র সেই কালারগুলো ইউজ করব, তাহলে আমার ওয়েব পেজটা সুন্দর দেখাবে। এখন আমাকে চুজ করতে হবে আমি কোন কালার প্লেটটা আসলে আমার ওয়েবসাইটের জন্য চুজ করতে চাচ্ছি। ঠিক আছে? আমি সাপোজ এটা চুজ করলাম। এখানে সুন্দরভাবে প্রত্যেকটার মধ্যে কালার দেওয়া আছে, কালার নেম লেখা আছে। আমি এখানে ক্লিক করলে কালারটা কপিও হয়ে যাবে। আমি এখানে যেটা কপি করলাম সেটা মূলত ওই যে হ্যাক্সা কোডটা কপি করলাম। আমি ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, RGB অথবা হচ্ছে হ্যাক্স, এই যেটাই খুশি আমি ইউজ করতে পারবো। আমি অনেক ক্ষেত্রে দেখা যায় CMS এ কাজ করতে গেলে হ্যাশ দিতে হয় না। যখন এই হ্যাশ দিতে হবে না, তখন হচ্ছে আমি হ্যাশ ছাড়াও যদি হ্যাক্সা কোডটা কপি করতে চাই, তখন এই অপশনটা সিলেক্ট করে দেব। নর্মালি আমরা কাস্টম ওয়েব ডিজাইন করতে গেলে অবশ্যই এই হ্যাশ সহটাই কপি করব, তাহলে আমাদের নতুন করে হ্যাশ আবার দিয়ে দিতে হবে না। ঠিক আছে? এইভাবে আমরা কালার প্লেট ইউজ করতে পারি। এই ওয়েবসাইট থেকে কালার প্লেট দেয়া আছে সুন্দরভাবে। এখানে আরো নির্দিষ্ট করে বলা আছে এই কালারগুলো ইউজ করা যাবে, এই ধরনের বিষয়। ঠিক আছে? আর ওইখানে যেমন অনেক ধরনের ভ্যারাইটি ছিল, এখানে ভ্যারাইটিটা কম, এই জন্য কনফিউশনটাও কম, নির্দিষ্ট করে বলা। তো আমরা যে কোনো একটা কালার প্লেটে হচ্ছে ক্লিক করে ওই কালারগুলো জাস্ট কপি করলেই, মানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। ক্লিক করলাম কপি হয়ে গেল, ক্লিক করলাম কপি হয়ে গেল। ঠিক আছে? এভাবে কপি করে করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর নেক্সট আরেকটা ইসে চলে যাই। দুইটা দেখলাম, দুইটা রিসোর্স আমরা দেখে ফেললাম। আরেকটা রিসোর্সে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, দ্য ইজিয়েস্ট প্লেস টু গেট কালার্স ফ্রম ইউর ফটোস। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লোগো তৈরি করে দিবে, যেহেতু আপনি গ্রাফিক্স ডিজাইনার না, আপনাকে সে লোগো তৈরি করতে বলবে না। লোগো সে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তৈরি করে আপনাকে দিবে। এখন লোগো দিয়ে বলল এই লোগোতে আমার ব্র্যান্ড কালার গুলো রয়েছে, তুমি ব্র্যান্ড কালার গুলো দিয়ে, অথবা কালারের কথা কিছুই বললো না, একটা লোগো দিয়ে বললো জাস্ট আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, এই ইনফরমেশন সেখানে থাকবে। তো কালার আপনার নিজেকে চুজ করতে হবে, তাই না? তো আমরা একটা লোগো নিয়ে আসি যে কোনো জায়গা থেকে, ওয়েবসাইট থেকে একটা লোগো নিয়ে আসি। দেন আমরা সাপোজ এই লোগোটাই নিয়ে আসলাম। ঠিক আছে? এটা অনেক কালারফুল লোগো। যাই হোক, আমি ইমেজে যাই, অন্য একটা লোগো চুজ করি। কোন লোগোটা চুজ করবো বলেন তো? এটা বেশি রিয়েলিস্টিক না, এটা হচ্ছে সাপোজ কোনো রেস্টুরেন্টের লোগো হতে পারে।
তো রেস্টুরেন্ট অথবা কোনো একটা ইউটিউব চ্যানেলের লোগো হতে পারে এটা। এই লোগোটা দিয়ে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে বললো। তো এই লোগোটাই আমি যদি নেই, এটা ডাউনলোড করে ফেলি। আমরা এই লোগোটা নিব, তো ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, আমরা লোগো ডাউনলোড করে ফেলেছি। এবার এখানে আপলোড করি যে কোনো একটা লোগো। সাপোজ এই লোগোটা আমি আপলোড করলাম, ড্রপ করে এনে ছেড়ে দিলাম জাস্ট। ঠিক আছে, আচ্ছা আপলোড হচ্ছে না, নাকি আপলোড হয়েছে? না, আপলোড হয়নি তো। যাই হোক, আমি এখানে ক্লিক করেই আপলোড করব। আমি ওর জন্য ইউআরএলটা কপি করে নিলাম। আচ্ছা, +13, এখানে +13-এ বুঝলাম না, একটাই লোগো আছে কেন? মানে একটাই পিকচার আছে, কিন্তু লোগোগুলো তো ডাউনলোড করেছি। আচ্ছা, এখানে হয়তো সব কিছু আপলোড করা যায় না। আহ, আমরা যে ইমেজ দুটো ডাউনলোড করেছি, দেখেন এখানে AVIF এবং WebP ভার্সনে দেওয়া আছে। ঠিক আছে, এখন এরকম সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়েবপিতেই দিল বা AVIF এই ফরম্যাটেই দিল, কারণ এখানে তো আপনি আপলোড করতে পারছেন না, তখন কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, কনভার্ট করতে হবে। আমি আরেকটা ট্যাব নিয়ে ক্লাউড কনভার্ট নামে একটা ওয়েবসাইটে চলে আসলাম। তো ক্লাউড কনভার্ট, এইটা হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম লিঙ্কটা। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে বুকমার্ক করে রাখবেন। এখানে আসলাম, আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে দেখতে পাবো ইমেজের ক্ষেত্রে কি কি আছে। আমি সাপোজ ওয়েবপি কোথায়, এই যে ওয়েবপি হচ্ছে আমার যে ফরম্যাটটা, এটা এটা থেকে আমি কনভার্ট করে যেখানে এনে ছেড়ে দিলাম, এটা থেকে আমি কনভার্ট করে জেপিজিতে নিয়ে যাব। এই যে জেপিজিতে নিয়ে যাব। ঠিক আছে, জেপিজি অথবা পিএনজি তে নিয়ে যাব। পিএনজি কোথায়? এই যে পিএনজি, যেহেতু লোগো আমরা পিএনজি তেই কনভার্ট করব। ওকে, কনভার্ট করি এবার। করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা, এটাকে এখন ডাউনলোড করি। এখান থেকে আমরা অনেক কিছুই কনভার্ট করতে পারবো। অনেক কিছু বলতে এভরিথিং যেগুলো আমাদের প্রয়োজন হবে, অলমোস্ট এভরিথিং, সবকিছু যদিও এখানে নেই, বাট অলমোস্ট আমাদের প্রয়োজন হতে পারে, এমন সবকিছুই এখান থেকে কনভার্ট করা যাবে। আম, ঠিক আছে, এটা হচ্ছে হবে কত, 13 নাম্বার ক্লাসে আমরা এটা সেভ করতে চাচ্ছি। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমি আপলোড করে দিব এটাকে আর একই জায়গায়। ওকে, এখানে আমরা পিএনজি দেখতে পাচ্ছি। আমরা ওপেন করি। এই যে এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হবার পরে এখানে আমার ব্র্যান্ড কালার কিন্তু ও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই লোগোটা যদি ক্লায়েন্ট আমাকে দিয়ে দেয়, আমরা শুধুমাত্র এই 4টা কালারই ইউজ করবো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলেই হচ্ছে ওয়েবসাইটটা তার ব্র্যান্ডকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এইভাবেই ওয়েব পেজগুলো বা ওয়েবসাইট গুলো তৈরি হয়, তাদের ব্র্যান্ড কালার চুজ করে করে। আর অবশ্যই ব্র্যান্ড কালার খুব ইম্পর্টেন্ট। এজন্য হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো কালার ইউজ করব না, আমরা শুধুমাত্র এই ব্র্যান্ড কালার গুলোকেই ইউজ করব। ঠিক আছে, সেম ভাবে আমরা AVIF নামে যেই লোগোটা আমরা ডাউনলোড করলাম, যে এই লোগোটা, এই লোগোটা আমরা হচ্ছে যদি ওখানে আপলোড করি, তাহলে সেম ভাবে হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিবে। এটা আশা করি দেখাতে হবে না, আপনারা এটা করে নেবেন নিজেরা, এরকম প্রবলেমে পড়লে এখান থেকে এসে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, তো
তো আমরা কিভাবে ব্র্যান্ড কালার চুজ করব সেটাও আমরা দেখে নিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। এবং কালার তো যে কোনো জায়গা থেকেই আমরা দিতে পারি, কিন্তু এইভাবে কালার চুজ করার যে পদ্ধতিগুলো এটা আমাদের জানা থাকা জরুরি। আচ্ছা, শেষে আসছি কালার কনভার্টারে। তো কালার কনভার্টার এটা হচ্ছে W3 স্কুলসে যেহেতু আছে, এটা সবসময় থাকবে আমরা আশা করতে পারি। এবং এটা ফ্রি কনভার্টার। সো আর আর এই কনভার্টারে আমাদের হচ্ছে যেই কালারই লিখবো, আমি সাপোজ এখানে দিয়ে দিলাম ব্লু। এই যে এই ব্লুর RGB ভার্সন কি, হেক্সা ভার্সন কি এবং অন্যান্য ভার্সন কি সবগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। আমি যদি চাই এখানে ব্লু না দিয়ে হ্যাশ মানে একটা হেক্সা কালার ইউজ করব, এই যে হেক্সা কালারটা এখানে দিয়ে দিলাম। এখন এই হেক্সা কোডের যে কালারটা, এইটা প্রিডিফাইন করা নেই। প্রিডিফাইন করা থাকলে এখানে নেমটা থাকতো। ঠিক আছে, দ্যাট মিনস প্রিডিফাইন করা যেগুলো রয়েছে সেখানে লিমিটেশন রয়েছে। আমরা এজন্যই প্রিডিফাইন কালার ইউজ করব না, শুধুমাত্র হোয়াইট এবং ব্ল্যাক ছাড়া। ঠিক আছে, শুধু এই দুইটাতে আমরা করতে পারি। এটা অ্যাকসেপ্টেবল, সবই অ্যাকসেপ্টেবল, বাট আমরা হচ্ছে প্রফেশনালিজম মেনটেন করার ক্ষেত্রে হোয়াইট এবং ব্ল্যাক ছাড়া অন্য কালার প্রিডিফাইন ইউজ করবো না আর কি আমাদের প্রজেক্টে। আর সবই চেষ্টা করব হেক্সা অথবা RGBর মধ্যেই ইউজ করতে। আর যদি সেখানে অপাসিটির ব্যাপার থাকে অবশ্যই RGBA ইউজ করব। ঠিক আছে, যেহেতু এটা ওয়াইডলি ইউজ হয় বলতে বেশিরভাগ মানুষ বা ডেভেলপার ইউজ করে। সো এই RGBA-তেই যদি আমরা ইউজ করি, আমরা কিন্তু অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারি, হ্যাঁ, অন্যভাবেও অপাসিটির ব্যাপারটা কন্ট্রোল করতে পারি। কিন্তু RGBA ইউজ করলে যেটা হবে, বেশিরভাগ ডেভেলপারের জন্য আপনার কোডটা হ্যান্ডেল করা সহজ হয়ে যাবে। সে কোনো কনফ্লিক্টের মধ্যে পড়বে না, হেজিটেশনের মধ্যে পড়বে না। তার জন্য যদি কাজটা সহজ হয়ে যায় তাহলে আপনার কাজটা ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল, তাই না? সো ইউজার ফ্রেন্ডলি কোড এভাবে আমাদের লিখতে হবে। তো যাই হোক, আহ, এই কনভার্টারের মাধ্যমে আমরা যেই কোডই এখানে দিব না কেন, এইটার অন্য জাতীয় কোডগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারবো, ঠিক আছে, বা কনভার্ট করে নিতে পারবো। তো কালার কনভার্টার আমি যতগুলো দেখেছি এর মধ্যে এই কালার কনভার্টারকেই বেশি বেস্ট মনে হয়েছে, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, এটা কই পাবেন? এটা হচ্ছে এই যে PDF দিব, এই PDF এ লিংক পেয়ে যাবেন প্রত্যেকটার। আর যেটার লিংক PDF এ নেই সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। ওকে, এবার আমরা আসি ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, কালার সম্পর্কে আলোচনার আর কিছু নেই এখানে। যা আছে এই যে এইচ HSL মানে হিউজ স্যাচুরেশন না, তারপরে হচ্ছে এগুলো আসলে যা যা আছে এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এগুলো যেহেতু খুব একটা ইউজ হয় না, ইউজ কেস নাই, সো হচ্ছে আমি দেখালাম না। RGB হ্যাক্সই যথেষ্ট আপনাদের জন্য। ওকে, এবং এখন আসি ব্যাকগ্রাউন্ডে। এখন আমার এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, যে ব্যাকগ্রাউন্ড আমি শর্ট হ্যান্ড ইউজ করেছি, তাই না? কিন্তু এটা কিন্তু শর্ট হ্যান্ড। ঠিক আছে, শর্ট হ্যান্ড কি আমরা এখনই বুঝে যাব, সমস্যা নেই। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি বক্স 1-এ যেগুলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কালার যদি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড বানান ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি, কালার ইউজ করলে আমি আপাতত একটা কালার ইউজ করি, এভাবে প্রিডিফাইন গুলো ইউজ করি। এখন একুয়া কালারটা হচ্ছে আমি এখানে কি সেট করলাম। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে বিভিন্ন ভ্যালু দিয়ে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার সেট করার বিষয়টা তো আমরা অলমোস্ট সবাই জানি। এখন আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই সেটা কিভাবে করব। ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে নিয়ে আসি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা নিয়ে আসবো। দেন URL নামে একটা ভ্যালু এখানে দিব। এখানে ডাবল কোট ইউজ করব, সিঙ্গেল কোট ইউজ করলেও হবে কিন্তু আমরা ডাবল কোট ইউজ করবো এইসব ক্ষেত্রে।
এখন এখানে যখনই ইউআরএল আসবে, আমি ব্যাকগ্রাউন্ড এখানে যেহেতু অনেকগুলো ইমেজ আমি নিয়ে এসেছিলাম, আমি একটা ইমেজ ইউজ করি, এই যে পিএনজি নামে যে ইমেজটা রয়েছে এটাই এখানে ইউজ করি। সাপোজ এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আচ্ছা, আমি বক্স থ্রিতে আপাতত কোনো কালার দিচ্ছি না। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আমরা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ এটার এখানে একটা ইমেজ এড করলে, আচ্ছা ইমেজ এখানে না, ওইখানে ইমেজ এড করলে দেখা যেত। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেখা যাচ্ছে না কেন বলেন তো কেউ? আমার তো এটা ইউজ করা হয়েছে, তাই না? যে এখানেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে, আমি যদি এটা ইউজ করতে চাই, তো আমি যদি এটা ইউজ না করে এখানে অন্য একটা ইমেজ ইউজ করি, সাপোজ বার্ড, বার্ড কালার, এটা পুরোটা নিয়ে আসতে হবে, আসতেছে না, মানে সাজেস্ট করতেছে না। যেহেতু সাজেস্ট করতেছে না, আমি কপি করে নিয়ে আসি আর রিনেম করব। দেন কন্ট্রোল সি, ইন্ডেক্সে এসে আমি জাস্ট এটাকে ইউজ করে দিই। এই যে এখন দেখাচ্ছে এটা, তাই না? তো ইমেজের সাইজ যেহেতু আমি দেইনি, সো এই সমস্যাটা হয়েছে। ওটা অবশ্যই দেখিয়েছিল কিন্তু এখানে হচ্ছে শো করেনি। আমি হাইটটা 300 পিক্সেল দিয়েছি, হাইটটা 300 পিক্সেল না দিয়ে আমি সাপোজ 800 পিক্সেল দিলাম, দুঃখিত, 800 পিক্সেল দিলাম। এখন দেখা যাচ্ছে 800 পিক্সেল বরাবর ও কি করে নিচ্ছে, আমাদের জায়গা দখল করে নিচ্ছে। এখন 800 না দিয়ে আমি আরেকটু কমিয়ে দেই, 500 দেই, এই যে কেটে যাচ্ছে, তাই না? কারণ এটা নির্দিষ্ট হাইট উইথ আমরা বলে দিইনি, এই জন্য হচ্ছে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 800 পিক্সেলই থাকুক, তাহলে আরেকটা জিনিস বুঝাতে সমস্যা মানে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজে দেখা যাচ্ছে এইখানে একটা ইমেজ, এখানে সেম ইমেজটা আবার চলে আসছে। তো এটা আরেক বিপদ না? তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো ইউজ করলাম, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করবো আমরা। ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করব। এখন ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি, যদি আমি নো রিপিট লিখে দেই, নো রিপিট লিখে দেই, তাহলে এই যে রিপিট হচ্ছে, একটা ইমেজ দুইবার তিনবার চলে আসছে, বা আমাদের ইমেজের মানে এখানে যে সাইজ, সে সাইজ অনুযায়ী যেটা থাকবে, এখানে যেমন হাইট 800 পিক্সেল বলা ছিল, যার কারণে এখানে চলে আসছে এরকম। ঠিক আছে, যদি বলা না থাকতো এটা কিন্তু আসতো না। আমি এখানে বক্স ওয়ানে ইউজ করতেছি, তো বক্স ওয়ানে ইউজ না করে আপনাদের হচ্ছে crop করে নিয়ে আসি, বডিতে ইউজ করে দেখাই, তাহলে বুঝাতে একটু সহজ হবে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড রিপিটটা কেটে দিচ্ছি। এখন পুরো বডিতে দেখা যাবে ইমেজটা চলে এসেছে, এই যে দেখেন, পুরো বডিতে ইমেজটা চলে এসেছে এবং অসংখ্যবার এসেছে। যেহেতু অসংখ্যবার এসেছে, আমি এটাকে যদি আহ, চাই এই রিপিটেশনের যে ব্যাপারটা এটা না থাকুক, আমি নো রিপিট লিখে দিলাম। কিন্তু আমি যদি চাই না রিপিট সে হবে, ঠিক আছে, রিপিট সে হবে কিন্তু এক্স অক্ষ বরাবর হবে, তাহলে এভাবে রিপিট এক্স লিখে দিতে পারি। তাহলে এক্স অক্ষ বরাবর সে রিপিট হতে থাকবে। আমি এটা যদি বড় করি দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর এটা এভাবে রিপিট হলো। ঠিক আছে, এখন আমি যদি বলে দেই রিপিট ওয়াই, এক্স না দিয়ে ওয়াই, তাহলে ওয়াই অক্ষ বরাবর সে রিপিট হবে। ঠিক আছে, তো আমি যেটা চাইবো সেটাই এখানে করতে পারবো। আমি আপাতত এখানে নো রিপিট লিখে দিচ্ছি, আমি চাচ্ছি না এটা রিপিট হোক বারবার, তাহলে এভাবে দিয়ে দেবো। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডটা তো আছে এখানে, সাপোজ আমি HTML এ বক্সের ভিতরে কি করি, ধরেন 1000 ওয়ার্ড নিয়ে আসি। হুম, অনেক ওয়ার্ড হয়ে গেল, তাই না?
এখন এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি হচ্ছে, আমার হচ্ছে যখন স্ক্রোল করছি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্ক্রোল হয়ে যাচ্ছে, মানে উপরের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই না আমার ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে এখানেই ফিক্সড হয়ে থাকুক, তখন আমি কি করব? তখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করব। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড যখনই দিয়ে দিব, এখন আমি এই যে আমার লেখাগুলো কি স্ক্রল হচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা কিন্তু আর স্ক্রল হচ্ছে না। সো এইভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মানে যেই অ্যাটাচমেন্টটা এটা নির্দিষ্ট করে বলে দিতে পারি। বাই ডিফল্ট এটা স্ক্রল থাকে। যাই হোক, আমি স্ক্রল দিয়েও আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু আগের মতো এটা স্ক্রল হবে। ঠিক আছে, আমি সাপোজ এটা ফিক্সড করে দেই। আচ্ছা, এবার আমি ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করি। ব্যাকগ্রাউন্ড পজিশন, রাইট? তো ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আহ, কোন দিকে থাকবে সেটা আমি নির্দিষ্ট করে বলে দিতে পারি। আমি যদি চাই এটা রাইট সাইডে থাকুক, তাহলে এটা রাইট সাইডে চলে গেল। ঠিক আছে। তো আমি যদি চাই এটা রাইট সাইডে থাকুক কিন্তু টপে থাকুক, আমি এভাবে বলে দিতে পারি। আমি যদি চাই রাইট সাইডে থাকুক কিন্তু বটমে থাকুক, এটা আমি বলে দিতে পারি। ঠিক আছে। তো এই যে ইমেজটা আমি যে মুভ করছি, আহ এটা যেহেতু বক্সের মধ্যে দেয়া আছে, আর বক্সের যেহেতু এখানে 80%, মানে কোথায়, বক্স ওয়ানে 50% দেয়া আছে, তো ও 50%-এর মধ্যে শুধু লেখাটা আসতেছে। ঠিক আছে। আম, আমি যদি বক্সের বাইরে এটা রাখতাম, ও কিন্তু এই লেখাটা কিন্তু ফুল জায়গাটা দখল করে রাখতো। তখন আমাদের আবার ভিন্ন কিছু অ্যাপ্লাই করতে হতো। যাই হোক, আমরা যে পর্যন্ত শিখেছি এটার জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনের এখানে এভাবে বলে দিতে পারি। আমরা দুইটা ভ্যালু এখানে ইউজ করব এবং বলে দিব প্রথম ভ্যালুটা হচ্ছে এটা কোন দিকে থাকবে, এক্স অক্ষ বরাবর, বাঁ দিকে নাকি ডান দিকে। দেন হচ্ছে এটার ভ্যালু চারটাই থাকে, রাইট অথবা লেফট লিখবো এখানে। আর পরের ভ্যালুটাই আমরা লিখবো বটম অথবা টপ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি রাইটে নিয়ে আসলাম এন্ড বটমে নিয়ে আসলাম অথবা টপে নিয়ে আসলাম। ঠিক আছে। তো এটা টপে চলে আসলো। এইভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেট করে দিতে পারি। ওকে, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইটা আমরা হচ্ছে যে এত কিছু ইউজ করলাম না, এত কিছু ইউজ না করে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারতাম। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই যে আপনাদের যে পিডিএফটা প্রোভাইড করব, এখানে দেখতে পাচ্ছেন আমি লিস্ট আকারে এগুলো লিখেছি। ঠিক আছে, এই লিস্টটাই সে ফলো করবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তারপরে ইমেজ থাকবে, তারপরে রিপিট থাকবে, তারপরে অ্যাটাচমেন্ট থাকবে, তারপরে পজিশন থাকবে। ঠিক আছে। তো এগুলো একটা একটা করে আমরা শর্ট হ্যান্ডে অ্যাপ্লাই করি। তো আমি এগুলো সব রেখে দিলাম হচ্ছে কমেন্টে। এখন প্রথমে আমি কি বলেছি, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে বলেছি। তো আমি একটা কালার দেই। কালার হচ্ছে